তোমারই অপেক্ষায় প্রহর গুনছি আমি, ফিরে এসো এক জোছনায়। রাতুলের সাথে তামান্নার বন্ধুত্বটা খুব ভালো। রাতুল ভার্সিটিতে পড়ে আর তামান্না ইন্টারমিডিয়েটে। দুজনেই ওয়াদাবদ্ধ, আগে পড়ালেখা শেষ করবে, তারপর নিজের পায়ে দাঁড়াবে এবং পরিবারের সবার দোয়া নিয়ে বিয়ে করবে। রাতুল মেসে থাকে। তামান্না প্রায় এটা সেটা রান্না করে রাতুলকে এনে খাওয়ায়। ওদের দুজনের সম্পর্কের কথা উভয় পরিবারই জানে। রাতুল তামান্নার দূর সম্পর্কের মামাতো ভাই, তাই অনায়াসে তামান্নার বাড়ি যেতে পারে। বিভিন্ন ছুটিতে রাতুল আর তামান্না আশেপাশের পার্কে, উদ্যানে ঘুরতে যায়। বেশ মিষ্টি মধুর দিন যাচ্ছিল। রাতুল গ্রামের ছেলে, তার মা এটা সেটা তৈরি করে পাঠিয়ে দিত তামান্নাদের বাড়িতে। রাতুল গ্রাম থেকে তামান্নাকে চিঠি লিখত, তোমাকে না দেখে ভালো লাগছে না। তামান্নাও উত্তরে লিখত, আমারও ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি এসো। সময় পার হতে থাকে। রাতুলের ভার্সিটি পড়া শেষ। একটা মাল্টিমিডিয়া কোম্পানিতে উপরের পদে চাকরি হয়। বেশ ভালো বেতন। অফিস থেকে গাড়ি দিয়েছে, বাংলো দিয়েছে। তামান্না এখন ভার্সিটিতে পড়ে। ইদানিং রাতুল তামান্নার সাথে ঠিকমতো দেখা করে না। বলে বড় চাকরি, তাই অনেক চাপ। তামান্না ভাবে, সত্যিই তো, এখন আর আগের মতো দেখা হবে না, কিন্তু সপ্তাহের দিনগুলো তো দেখা করা যায়। রাতুল সেই দিনগুলিও এড়িয়ে যায়। তামান্না চিঠি লিখে, উত্তর আসে না। তামান্না নীরবে কান্না করে। রাতুল অনেক অনেক পাল্টে গেছে। একদিন রাতুলের বাংলোতে গেল তামান্না। সেদিন ছিল ছুটির দিন, কিন্তু রাতুল দেখা করল না, বরং বসার ঘর থেকে তামান্নাকে কাজের লোক দিয়ে বারণ করে দিল যে সাহেব খুব ব্যস্ত, দেখা করতে পারবে না। সেদিন তামান্না বুঝতে পারল রাতুল তার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। সারাটা দিন তামান্না এদিক সেদিক এলোমেলো ঘোরাঘুরি করে। সন্ধ্যার পর বাসায় ফিরে মা জিজ্ঞেস করলেন, কী রে, ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছিস? আর কতদিন এভাবে ঘুরবি? রাতুলের বড় চাকরি হয়েছে। আমি এবার রাতুলের মাকে আসতে বলি, যেন তোদের বিয়ের দিনটা ঠিক করে যায়। তামান্নার মুখ দিয়ে কোনো কথা আসছে না। নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। ভাবে, আমি এখন রাতুলের কেউ না। রাতুলের কাছে আমি শুধু অতীত। চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে। সামনে সব কিছু ঝাপসা মনে হচ্ছে। এক সপ্তাহ পর তামান্না ভার্সিটিতে গেল। সামনে সেমিস্টার পরীক্ষা, না গেলে হয় না। এতদিনে রাতুল একবারও তামান্নার খোঁজ নেয়নি। ভার্সিটির ক্লাস শেষ। তামান্না লাইব্রেরি থেকে দুটো বই নিয়ে বাড়ি ফেরার জন্য রিকশায় উঠবে। ঠিক এমন সময় দেখা গেল রাতুল একটি মেয়ের কাঁধে হাত রেখে কথা বলতে বলতে রাতুলের গাড়ির দরজা খুলে সামনের সিটে দুজনেই বসলো। মেয়েটার সাথে তার খুব মাখামাখি অবস্থা। মেয়েটার রঙিন করা চুল, জিন্সের প্যান্ট আর ফতুয়া পরা, সাথে মুখে কড়া মেকআপ দেওয়া। রাতুল এ ধরনের মেয়েদের কখনোই পছন্দ করত না, আর আজ এরকম একটা মেয়ের সাথে বন্ধুত্ব। প্রায় 20-25 দিন পর তামান্না রাত 10টায় রাতুলকে ফোন দিল। অনেকবার রিং হওয়ার পর রাতুল ফোনটা রিসিভ করে বলল, কে? তামান্না এপাশ থেকে বলল, রাতুল, আমি। রাতুলের গলাটা চড়া হয়ে উঠল। তুমি জানো না আমি ব্যস্ত? কেন অযথা ফোন করে বিরক্ত করো? আর একটা কথা, তোমার আমার বিগত দিনে যাই সম্পর্ক ছিল সেটা ভুলে যেও। আমার অবস্থানের সাথে তুমি এখন মানানসই নও। আমি মালিহা নামের একটি মেয়েকে পছন্দ করি। অতি শীঘ্রই আমরা বিয়ে করব। এই বলে ওপাশ থেকে রাতুল ফোনটা কেটে দিল। ঘড়ির কাঁটার নিয়মে
সময় পার হয়ে যাচ্ছে। একদিন তামান্না নিউ মার্কেট থেকে কিছু শপিং করে বের হচ্ছে। এমন সময় রাতুল আর মালিহা সামনে পড়ে গেল। দুজনকে জড়িয়ে ধরে একটা বড় রেস্টুরেন্টে ঢুকলো। চোখাচোখি হলে রাতুল তামান্নাকে না চেনার ভান করে মালিহাকে নিয়ে চলে গেল। তামান্না এখন রাতুলকে মনে করে আর চোখের পানি ফেলে না। রাতুলের সুখই সুখ। এতদিনে রাতুল হয়তো মালিহাকে বিয়ে করে সংসার করছে। যাক, সেসব ভেবে কাজ নেই। সামনে মাস্টার্স পরীক্ষা শেষ হবে, এরপর বিশেষ পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এখন শুধু স্বপ্ন, ভালো একটা চাকরি, নিজেকে প্রতিষ্ঠিত করা। মা বাবা বেশ কয়েকবার তামান্নাকে বিয়ের জন্য চাপ দিয়েছে, কিন্তু তামান্না সাফ জানিয়ে দিয়েছে এসব চিন্তা ভাবনা এখন করা যাবে না। বছর ঘুরে নতুন বছর এলো। নতুন বছরের সাথে সাথে জীবনের মোড়টাও নতুন করে ঘুরে গেছে। তামান্না বিশেষ ক্যাডারে প্রশাসনিক বিভাগ থেকে ম্যাজিস্ট্রেট পদে চাকরি হয়েছে। প্রথম পোস্টিং সেই রাঙ্গামাটি। যাবার জন্য সব প্রস্তুতি হচ্ছে। আগামীকাল ভোরে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হবে। এদিকে মা কান্নাকাটি করছে আর বলছে, তোর সব স্বপ্ন পূরণ হয়েছে, এবার বিয়েটা কর। তুই মত না দিলে আমরা কিভাবে আগাবো? ভালো একটা ডাক্তার ছেলে আছে, সে তোকে দেখেছে, পছন্দ হয়েছে, ওরা আসতে চাইছে কথা বলতে। তামান্না একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা, মাত্র তো চাকরিতে জয়েন করতে যাচ্ছি, একটু নিজেকে গুছিয়ে নেই, দেখি ভাগ্যের চাকা কোন দিকে যায়। আর মা শোনো, আমি একটু মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা বাকি আছে। আর তুমিও কিন্তু তোমার সব কিছু গুছিয়ে নাও, সপ্তাহখানেক তো আমার সাথে থাকতেই হবে। তামান্না তার পুরনো দিনের সেই ভার্সিটির পথ দিয়ে যাচ্ছে, আর রাতুলের সাথে যেসব জায়গাগুলো ঘুরেছে সেদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ দেখলো রাতুল মালিহার পেছন পেছন দৌড়ে যাচ্ছে আর কি যেন বলতে চাইছে, কিন্তু মালিহা তাকে কোনো সুযোগ না দিয়ে অন্য একটা ছেলের গাড়িতে গিয়ে উঠল। রাতুল জানালার কাজ ধরে অনেক মিনতি করল। ওরা জানালার কাজ উঠিয়ে দিয়ে গাড়ি ছেড়ে দিল। রাতুল অসহায়ের মতো রাস্তায় দাঁড়িয়ে আছে। অনেকে তার অবস্থা চেয়ে চেয়ে দেখছে, তামান্নাও দেখছে। তার পরার কাপড় কুঁচকানো, মাথার চুলগুলো এলোমেলো। রাতুলের চোখ দিয়ে পানি পড়ছে, কোনো দিকেই তার নজর নেই। চাকরির বয়স 3 মাস হলো। বেশ ভালোই দিন যাচ্ছে তামান্নার। সিনিয়ররা বিভিন্ন কাজে সহযোগিতা করে পরামর্শ দেন। মনের ভিতর একটা প্রশ্ন, কিছুতেই সেটা এতদিনেও সরাতে পারছে না। কি হলো মালিহার সাথে রাতুলের? তাদের সুখের সংসার কি ভেঙে গেছে? মালিহা কি অন্য ছেলের হাত ধরেছে? রাতুল এখন কেমন আছে? অবাধ্য মন অনেকবার চেয়েছে রাতুলের খবর নিতে। আমার অবস্থানের সাথে তুমি এখন মানানসই নও। রাতুলের এই অপমান মন থেকে আজও মুছে যায়নি, তাই রাতুলের খোঁজটাও আর নেওয়া হয়নি। 6 মাস পর তামান্নার ট্রান্সফার হলো। তামান্না ঢাকায় ফিরে এলো। ঢাকার জজ কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বদলি হয়ে ভালোই দিনকাল কাটছে। সন্ধ্যায় তামান্না বাড়ি ফিরে বিশ্রাম নিচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। তামান্না উঠে দরজা খুলে দিল। তামান্নার চোখ কি ভুল দেখছে? রাতুল, তুমি? আসবো? তামান্না সরে দাঁড়ালো। রাতুল ঘরে ঢুকলো। রাতুলের অবস্থা বেশ খারাপ দেখাচ্ছে। মনে হচ্ছে সে শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে খুব কষ্টে আছে। তামান্না, তুমি কেমন আছো? তামান্নার চোখে মুখে আগুন জ্বলে উঠল। কেমন আছি সেটা জিজ্ঞেস করার কোনো দরকার নেই তোমার। তুমি কেন এসেছো? তামান্না, আমাকে বসতে বলবে না? কোনো প্রয়োজন নেই। কেন এসেছো বলে চলে যাও। তামান্না, আমি জীবনে অনেক বড় ভুল করেছি, তার খেসারত আমি প্রতি পদে পদে দিচ্ছি।
আর আজ আমার এই অবস্থা। মালিহা একটা প্রতারক মেয়ে। সে বিভিন্ন ব্যবসায়ী ও ভালো চাকরিজীবী ছেলেদের টার্গেট করে এবং ফাঁদে ফেলে। তামান্না রাতুলকে থামিয়ে দিয়ে বলে, আমি তো এসব শুনতে চাইনি, তুমি এখন আসতে পারো। তামান্না, আমাকে ক্ষমা করো, আমি অনেক বড় ভুল করেছি। তামান্না রাতুলকে আর কোনো সুযোগ না দিয়ে পাশের ঘরে চলে যায়। তামান্নার মা পর্দার আড়াল থেকে সবই শুনলেন। তিনি রাতুলের কাছে এলেন। রাতুল তামান্নার মার পা জড়িয়ে ধরে কান্না করছে। আন্টি, আমি অনেক অনেক বড় ভুল করেছি। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। আন্টি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তামান্নার মনে ঠাঁই পেতে চাই। আন্টি, তুমি ব্যবস্থা করে দাও। তামান্নার মা কাঁদছেন। রাতুলকে টেনে দাঁড় করালেন, বললেন, তোমার কাছ থেকে আমরা এটা কখনোই আশা করিনি। ধৈর্য ধরো, সময় সব কিছু ঠিক করে দেবে। রাতুল সম্পর্কে তামান্না আর কিছুই জানতে চায়নি তার মায়ের কাছ থেকে। রাত 10টা বাজে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। এত রাতে আবার কে আসলো? তামান্না দরজা খুলেই দেখে রাতুল দাঁড়িয়ে আছে। রাতুলকে দেখে তামান্না দরজা লাগিয়ে দিতে চাইল। তামান্না, দরজা লাগিয়েও না, আমার কথা একটু শোনো। তামান্না পাশের ঘরে চলে গেল। রাতুল একা বসে আছে। বেশ কিছুক্ষণ পর তামান্নার মা আসলো। রাতুল সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আন্টি কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি, কিন্তু তুমি এত রাতে কেন এসেছো? রাতুল চুপচাপ। তামান্নার মা আবার জিজ্ঞেস করলেন, তোমার মা কেমন আছে? রাতুলের চোখ দিয়ে পানি পড়ছে। মা নেই, গত 6 মাস আগে মা মারা গেছেন। কি হয়েছিল? যখন আমার চাকরিটা চলে যায়, পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। এসব শুনে মা স্ট্রোক করে, আর জ্ঞান ফিরে নাই। পুলিশ তোমাকে কেন ধরলো? অফিসের টাকা জালিয়াতি করে নেওয়ার অপরাধে অফিস মামলা করে। তোমার এত অধপতন হয়েছে? না আন্টি, আমি অফিসের টাকা নেইনি। আমি যে মেয়েটির ট্র্যাপে পড়ি, সে আমার অফিসের চেকে আমার নাম নকল করে 2 কোটি টাকা তুলে নেয়। আমি এর কিছুই জানতাম না। এরপর কি হয়? এরপর গ্রামের সবটুকু জমি বিক্রি করে এই টাকা পরিশোধ করা হয় এবং অফিস কর্তৃপক্ষ মামলাটি তুলে নেয়। গ্রামে এখন বসত ঘরের ভিটা ছাড়া আর কিছুই নেই। তুমি এখন কি করো? আমি একটা ছোট ব্যবসা করার চেষ্টা করছি। তামান্নার মা বললেন, বসো, রাতে খেয়ে যেও। রাতুল তামান্নার মায়ের হাত দুটি ধরে অঝোর কান্নায় ভেঙে পড়ল। আন্টি, আমি আমার ভুলের শাস্তি অনেক বড় করে পেয়েছি। মাকে সহ হারিয়েছি। আমি তামান্নাকে আঁকড়ে ধরে আবার নতুন করে বাঁচতে চাই। ইদানিং শোনা যাচ্ছে রাতুল প্রায় সময় আসে। কখনো তামান্না বাড়িতে থাকে, কখনো থাকে না। কিন্তু তামান্না চাপা অভিমানে কষ্টে রাতুলের সাথে দেখা করে না। আজ ছুটির দিন, কিছু কেনাকাটা আছে, তাই তামান্না বের হলো। এই সেই পার্ক যেখানে গাছের নিচে বসে ঘন্টার পর ঘন্টা রাতুলের সাথে গল্প করে কাটিয়েছি। তারপরেও গল্প শেষ হতো না। এসব ভাবতে ভাবতে তামান্না আনমনা হয়ে গেছে। এমন সময় কাঁধে কারো হাতের স্পর্শ পড়ল। তামান্না কেঁপে উঠল। পেছন ফিরে তাকিয়ে দেখল রাতুল। তামান্না চড়া গলায় বলল, তুমি? তামান্না, চলো, আমরা আগের মতো গাছের নিচে বসি। তামান্না ভুরু দুটি কুঁচকে বলল, তো আমার সাথে তোমার এখন মানানসই হয় না, বিশেষ করে তোমার মতো বেঈমান প্রতারকের বেলায় তো আরও না। তামান্না, তুমি আমাকে যত অপমান গালাগাল করো, আমি জানি আমি অপরাধী, আমি এগুলো প্রাপ্য। তামান্না, আমি না হয় ভুল করেছি, কঠিন অপরাধ করেছি, কিন্তু তুমি তো সচেতন বিবেকবান মানুষ, আমাকে ক্ষমা করে শুধরে নাও। মালিহার দ্বারা প্রতারিত হয়ে আজ কথা বলছো, আর তা না হলে এ বোধ তোমার কখনোই হতো না। তামান্না, তোমার সাথে অন্যায় করেছি বলেই তো আমার এর শাস্তি হয়েছে। মনে রেখো, ভুল না করলে কেউ কোনো দিন শুধরাতে পারে না। তোমার পক্ষ থেকে যা শাস্তি দেবার দাও, এরপর আমাকে
তোমার করে নাও। না, একজন প্রতারক কখনোই ভালো হতে পারে না। সময় সুযোগে সে তার ভয়ঙ্কর রূপ আবার ধারণ করে। এই বলে তামান্না রাতুলের কাছ থেকে চলে গেল। 2 দিন পর খবর এলো রাতুল বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে। রাতুলের এক বন্ধু তামান্নার বাড়িতে খবর দিল, সাথে একটি চিরকুট লেখা। তাতে, আমার মৃত্যুর মধ্য দিয়েই হয়তো তোমার প্রতিশোধ নেওয়া শেষ হবে। পারলে আমার কবরে এক মুঠো মাটি দিও। তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আঁকড়ে ধরে বাঁচার আর কোনো অবলম্বন নেই। সেই তুমি যখন বারবার আমাকে ফিরিয়ে দিলে, বাঁচার আর কোনো প্রয়োজন বোধ করলাম না। যদি মন চায় আমায় ক্ষমা করে দিও। তামান্না যত দ্রুত হাসপাতালে গেল, দেখলো রাতুলকে অক্সিজেন দেওয়া আছে, তার বিষ ওয়াশ করা হয়েছে, কিন্তু ডাক্তার বলছে বিপদ কাটেনি। কিছুই বলা যাচ্ছে না। আমরা সর্বাত্মক চেষ্টা করছি। রাতুলের জ্ঞান নেই, খুব কষ্টে অক্সিজেনে শ্বাস চলছে। তামান্না নিজেকে খুব অপরাধী ভাবছে। রাতুল, আমি এটা চাইনি। আমি চেয়েছি তুমি জ্বলে পুড়ে খাঁটি হও। আমি তোমারই অপেক্ষায় এতদিন আছি। আমার মন বলতো তুমি একদিন ফিরে আসবে। সে তো আসলে, কিন্তু কেন এত অবুঝ হলে? তামান্না জায়নামাজ বিছিয়ে বসে পড়ল। আল্লাহ, তুমি আমাকে নিয়ে রাতুলকে ভালো করে দাও। তুমি তো অন্তর্যামী, তুমি সব জানতে। তুমি রাতুলকে সুস্থ করে দাও, আমার করে দাও। সিজদায় লুটিয়ে তামান্না কাঁদছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বললেন, রুগীকে আইসিইউতে নিতে হবে, কন্ডিশন খুব খারাপ। তামান্না চিৎকার করে কাঁদছে, ও আল্লাহ, দয়া করো, রাতুলকে সুস্থ করে দাও। 2 দিন পর রাতুলের জ্ঞান ফিরল। কথা বলতে পারছে না, চোখের ঝাপসা দেখছে। ডাক্তার বললেন বিপদ কেটে গেছে, এবার পেশেন্টকে বেডে দেওয়া যায়। রাতুল বেডে শুয়ে আছে, তার চোখের কোণায় পানি। তামান্না গোলাপের একটা তোড়া নিয়ে রাতুলের বুকের উপর রাখল। রাতুল চমকে উঠল, দেখল তামান্না। চোখ দুটি ফিরিয়ে নিল। তামান্না রাতুলের হাত দুটি ধরে বলল, এত অবুঝ কেন হলে? তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি কেন এতদিন একা আছি? শুধু তোমার জন্য। আমার মন বলতো কোনো এক জোছনায় তুমি আমার কাছে আসবে। রাতুল তামান্নার হাত শক্ত করে ধরে বলল, এ হাত আর কখনো ছাড়ব না। বাহিরে সন্ধ্যার পর ঠান্ডা মৃদু হাওয়া বইছে। জ্যোৎস্না রাত, আকাশে সুন্দর পূর্ণ চাঁদ উঠেছে। চাঁদের আলো দুজনার মুখ অবয়ব থেকে শরীরের সর্বাঙ্গে খেলা করছে।